ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আজকে বলবো। তার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বর্তমান পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ভেতর একটা জায়গা আছে বীরসিংহ। এই বীরসিংহ গ্রামে 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর একটা ব্রাহ্মণ পরিবারে ঈশ্বরচন্দ্রের জন্ম হয়। তার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর মা ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্রের স্ত্রীর নাম ছিল দীনময়ী দেবী। 14 বছর বয়সে ঈশ্বরচন্দ্রের বিবাহ হয়। তার দুটি সন্তান ছিল, ছেলে নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর মেয়ে হেমলতা বন্দ্যোপাধ্যায়। তবে কোথাও কোথাও বলা হয় যে ঈশ্বরচন্দ্রের 5টি সন্তান ছিল। তো যাই হোক, ব্যক্তিগত ব্যাপারে আমরা খুব বেশি না গিয়ে তার পড়াশোনার ব্যাপারটা আমি একটু বলি। ঈশ্বরচন্দ্রের বয়স যখন 4 বছর, তখন গ্রামে একজন পণ্ডিত ছিলেন সনাতন বিশ্বাস। ওই সনাতন বিশ্বাসের পাঠশালায় ঈশ্বরচন্দ্রকে পাঠানো হয়। তবে ওই পাঠশালায় পড়াশোনা তেমন হতো না। এই জন্য ঈশ্বরচন্দ্রের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় পাশের গ্রাম থেকে একজন শিক্ষক কালীকান্ত চট্টোপাধ্যায় তাকে এই গ্রামে নিয়ে আসেন। এই গ্রামে তাকে একটা টিউশন সেন্টার খুলে দেন পড়ানোর জন্য, আর সেখানে ঈশ্বরচন্দ্র তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। 5 থেকে 8 বছর বয়স পর্যন্ত ঈশ্বরচন্দ্র এই কালীকান্ত চট্টোপাধ্যায়ের আন্ডারে ছিল। কালীকান্ত চট্টোপাধ্যায় ওই ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে ঈশ্বরচন্দ্রকে আমি যতটুকু পেরেছি ততটুকু পড়িয়ে দিয়েছি, এরপরে তার আরো পড়াশোনার প্রয়োজন। ফলে বাকি পড়াশুনো এবং ইংরেজি শিক্ষার জন্য ঈশ্বরচন্দ্রকে কলকাতায় নিয়ে গেলে ভালো হয়। এবার ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোটবেলা থেকেই একজন সংস্কৃত পণ্ডিত হতে চেয়েছিলেন, কিন্তু অর্থের অভাবে প্লাস পরিবারের চাপে পড়ে সেটা কখনো হয়ে ওঠেনি। এই জন্য তিনি তার ছেলে ঈশ্বরচন্দ্রকে একজন সংস্কৃত পণ্ডিত হিসেবে দেখতে চেয়েছিলেন। সেই হিসাবে ঈশ্বরচন্দ্রকে গড়ে তোলার জন্য এবং ওই কালীকান্ত চট্টোপাধ্যায়ের পরামর্শ মতো ঈশ্বরচন্দ্রকে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা নিয়ে যান এবং 9 বছর বয়সে 1829 খ্রিস্টাব্দে তাকে সংস্কৃত কলেজে ভর্তি করে দেন। এখন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কাজের জন্য কলকাতার বড় বাজারে ভাগবত চরণের বাড়িতে থাকতেন। সেই হিসাবে তিনি ঈশ্বরচন্দ্রকেও ওই ভাগবত চরণের বাড়িতেই রেখে দেন। এরপর থেকে ঈশ্বরচন্দ্র ওই ভাগবত চরণের বাড়িতে থেকেই তার যাবতীয় পড়াশোনার সমস্ত কাজবাজ করত। এবার এখানে থাকতে থাকতে ঈশ্বরচন্দ্র একটা বিষয় খেয়াল করেন যে সে যখন গ্রামের বাড়িতে ছিল তখন তার আশেপাশে সমাজের নারীদের অবস্থা সম্পর্কে অবগত ছিল, কিন্তু এখন যখন এই ভাগবত চরণের বাড়িতে সে রয়েছে তখন সে দেখে যে ওই ভাগবতের মেয়ে সে ওই বাড়িতে একটু অন্যরকম ভাবে থাকে, স্বাধীনভাবে থাকে। সেই সময় ঈশ্বরচন্দ্র উপলব্ধি করেন যে নারী স্বাধীনতা আসলে কাকে বলা হয়। আর এই সময় থেকেই মূলত ঈশ্বরচন্দ্রের মনে একটু একটু করে সমাজ সংস্কারের চিন্তা ভাবনা গড়ে ওঠে। তো যাই হোক, ওইভাবে নর্মালি চলতে থাকে। চলতে চলতে 1829 থেকে 1841 এই 12 বছর ধরে তিনি ওই সংস্কৃত কলেজে পড়েছিলেন এবং সেখানে পড়তে পড়তে মোটামুটি ওই কলেজে যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টেই তিনি এক্সপার্ট হয়ে গিয়েছিলেন। আর এই পড়তে পড়তে 1839 খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত ল এক্সাম বা হিন্দু ল কমিটি এক্সাম এটা ক্লিয়ার করে ফেলেন। আর এই এক্সামটা তিনি এমন ভাবে ক্লিয়ার করেন যে ওই সংস্কৃত কলেজ থেকে তাকে ওই বছর বিদ্যাসাগর বলে উপাধি দেওয়া হয়। তো যাই হোক, এই 12 বছর ধরে তিনি পড়াশোনা তো করেন, তবে এর পাশাপাশি তার নিজের খরচ তাকে নিজেকেই চালাতে হতো। এর পাশাপাশি গ্রামের বাড়িতে তাকে আর্থিক সাহায্যও দিতে হতো। তো এই টাকা পয়সা ম্যানেজ করার জন্য ঈশ্বরচন্দ্র তার পড়াশোনার পাশাপাশি জোড়াসাঁকোতে পার্ট টাইম টিউশন করতেন। আর এইভাবেই চলতে চলতে মোটামুটি 1841 খ্রিস্টাব্দে গিয়ে তার পড়াশোনার জীবন শেষ হয়। আর এরপর থেকে তার কর্মজীবন বা প্রফেশনাল লাইফ শুরু হয়। এখন ঈশ্বরচন্দ্র পড়াশোনায় এতটাই ভালো ছিলেন যে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরপরই তিনি ফোর্ট উইলিয়াম কলেজে টিচারের চাকরি পেয়ে যান। 1841 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত ডিপার্টমেন্টের একজন টিচার হয়ে যান এবং অল্প কিছুদিনের মধ্যেই তিনি ওই ডিপার্টমেন্টের হেড হয়ে যান, অর্থাৎ এইচওডি হয়ে যান। এবার এই পর্যন্ত আমি দুটো কলেজের কথা বললাম, সংস্কৃত কলেজ আর ফোর্ট উইলিয়াম কলেজ। এই দুটো কলেজ সম্পর্কে আমি দু একটা কথা আছে একটুখানি বলে রাখি। সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় 1824 খ্রিস্টাব্দে। এই সময় বাংলার গভর্নর জেনারেল ছিল অ্যামহার্স্ট, আর এই কলেজটা প্রতিষ্ঠা হয় জেমস প্রিন্সেপ আর ম্যাকাউলে দ্বারা। আর ওদিকে ফোর্ট উইলিয়াম কলেজের কথা বললাম, ফোর্ট উইলিয়াম কলেজটা প্রতিষ্ঠা হয় 1800 খ্রিস্টাব্দে। যখন এই কলেজটা প্রতিষ্ঠা করা হয় তখন শুধুমাত্র ব্রিটিশ যে সমস্ত সিভিল সার্ভেন্ট রয়েছে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য নর্মালি এই কলেজটা খোলা হয়, কিন্তু সময় যেতে যেতে এখানে বিভিন্ন কোর্স অ্যাড করে দেওয়া হয়। সেই হিসাবে এখানে সংস্কৃতও পড়ানো হতো। তো যাই হোক, 1841 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র ফোর্ট উইলিয়াম কলেজ জয়েন করে। এখানে জয়েন করে 5 বছর এই কলেজে ছিল। 1846 খ্রিস্টাব্দে তিনি ফোর্ট উইলিয়াম কলেজ ছেড়ে দেন। এবার এনাকে ঈশ্বরচন্দ্র না বলে আমি বিদ্যাসাগর মহাশয় বলি, কারণ এটা আরো ভালো শোনায়। তো যাই হোক, বিদ্যাসাগর মহাশয় সংস্কৃত কলেজে পড়েছিলেন। এখন 1846 খ্রিস্টাব্দে গিয়ে তিনি ওই সংস্কৃত কলেজে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে যোগ দেওয়ার জন্য সুযোগ পান। এই জন্য 1846 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ ছেড়ে দিয়ে সংস্কৃত কলেজে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে যোগ দেন। এই সময় সংস্কৃত কলেজের সেক্রেটারি পদে ছিলেন রসময় দত্ত। এনার নাম একটু পরে আসবে। এখন
বিদ্যাসাগর মহাশয় যখন সংস্কৃত কলেজে পড়তেন তখন পড়তে পড়তেই বুঝতে পেরেছিলেন যে এই পড়াশোনার সিস্টেমে কিছু গলদ রয়েছে, কিছু ঘাটতি রয়েছে। এই জন্য তিনি যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে আসেন তখন তার হায়ার অফিসিয়ালসদের তিনি এই পড়াশোনার সিস্টেমে কিছু চেঞ্জ করার জন্য রেকমেন্ডেশন দেন বা প্রপোজাল দেন। আর এই নিয়ে ওই সেক্রেটারি রসময় দত্তের সাথে বিদ্যাসাগর মহাশয়ের একটা ঝামেলা শুরু হয়ে যায়। আর এই ঝামেলা বেশ কিছুদিন ছিল। থাকতে থাকতে যখন এই ঝামেলা একটু বড় আকার ধারণ করে তখন 1849 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর মহাশয় ওই সংস্কৃত কলেজ ছেড়ে দেন। সংস্কৃত কলেজ ছেড়ে তিনি 1849 খ্রিস্টাব্দেই আবারও ফোর্ট উইলিয়াম কলেজ জয়েন করেন এবং সেখানে একজন হেড ক্লার্ক হিসেবে কাজ করতেন। এইভাবে চলতে চলতে 1850 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে সংস্কৃত কলেজের ওই যে হায়ার অথরিটি তারা নিজেদের ভুলটা বুঝতে পারে এবং বিদ্যাসাগর মহাশয়কে আবারও এই সংস্কৃত কলেজ জয়েন করার জন্য অফার দেয়। সেই হিসাবে 1850 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বিদ্যাসাগর মহাশয় আবারও সংস্কৃত কলেজে একজন টিচার হিসেবে যোগ হন। আর এখানে জয়েন হওয়ার পরই 1851 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে তিনি এই কলেজের চেয়ারম্যান বা অধ্যক্ষ বা প্রিন্সিপাল পদে পৌঁছে যান। এরপর 1851 থেকে 1858 এই 8 বছর ধরে তিনি এই সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ছিলেন। আর এই সময়টাতেই তার মূলত সমাজ সংস্কারের কাজ আর শিক্ষায় সংস্কারের কাজ এটা দেখা যায়। তো তিনি শিক্ষাতে কি কি সংস্কার করেছিলেন সেইটা প্রথমে আমি একটু বলি। বিদ্যাসাগর মহাশয় 1829 খ্রিস্টাব্দে যখন এই সংস্কৃত কলেজে পড়ার জন্য এসেছিলেন তখন এই কলেজে ইংরেজি বিষয়টা ছিল, কিন্তু 5 বছর পর অর্থাৎ 1834 খ্রিস্টাব্দে গিয়ে এই কলেজ থেকে ইংরেজি সাবজেক্টটাকে তুলে দেওয়া হয়। এখন বিদ্যাসাগর মহাশয় ইংরেজি ভাষার গুরুত্বটা বুঝতেন, এই জন্য তিনি ওই কলেজের প্রিন্সিপাল হওয়ার পরপরই 1853 খ্রিস্টাব্দে এই সংস্কৃত কলেজে ইংরেজি ভাষাকে কম্পালসারি করে দেন। মানে বলেন যে এই কলেজে পড়তে গেলে ইংরেজি পড়তেই হবে, আর এর সাথে সাথে অন্যান্য সাবজেক্ট পড়ুক বা না পড়ুক তার পাশাপাশি ওয়েস্টার্ন সায়েন্স আর ম্যাথামেটিক্স এগুলোও পড়তে হবে। এরপর এই সংস্কৃত কলেজে একটা ট্র্যাডিশন বা নিয়ম ছিল যে এই কলেজে শুধুমাত্র ব্রাহ্মণ ছেলেমেয়েরাই পড়তে আসতে পারে। বিদ্যাসাগর মহাশয় নিয়ম করেন যে এই কলেজ সবার জন্য খুলে দেওয়া হলো, সমাজের যে কোনো বর্ণের মানুষ, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো জাতির মানুষ এই কলেজে অ্যাডমিশন নিতে পারে। এইবার তিনি আরো একটা বিষয় খেয়াল করেছিলেন যে এই সংস্কৃত কলেজে যারা পড়তে আসে তাদেরকে কোনো প্রকার বেতন দিতে হয় না, মানে ফি দিতে হয় না, অর্থাৎ যারা পড়তে আসে তারা ফ্রিতেই শিক্ষা নেয়। এখন শিক্ষা ব্যবস্থা যেহেতু ফ্রি, এই জন্য এই কলেজের ছেলেরা বেশিরভাগই শিক্ষার ভ্যালু বুঝতে পারতো না। তারা মনে করতো যে আমি কলেজ যাই বা না যাই আমার পকেট থেকে তো কোনো যাচ্ছে না, পড়াশোনা করলেও কি না করলেও কি। আর এই জন্য বিদ্যাসাগর মহাশয় এই কলেজে ভর্তির জন্য বেতন বেঁধে দেন। তিনি বলেন যে কলেজে ভর্তি হতে গেলে অ্যাডমিশন ফি বাবদ 2 টাকা লাগবে এবং প্রত্যেক মাসে টিউশন ফি বাবদ 1 টাকা করে দিতে হবে। তো যাই হোক, এইরকম বিভিন্ন দিকে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে অর্থাৎ এই সংস্কৃত কলেজে শিক্ষা ব্যবস্থায় তিনি বিশাল একটা পরিবর্তন করেন। আর এর পাশাপাশি তিনি আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি করেন। তো ওই ব্যাপারটা নিয়ে আমরা একটু পরে আসছি। বিদ্যাসাগর মহাশয় প্রিন্সিপাল হিসাবে থাকার সময় শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তনটা হয়েছে। আর এর পাশাপাশি সব থেকে বেশি খ্যাতি তার সম্পর্কে যে বিষয় নিয়ে সেটা হলো বিধবা পুনর্বিবাহ আইন পাশ করা। আর এটাও পাশ হয়েছিল তিনি ওই সংস্কৃত কলেজের প্রিন্সিপাল থাকাকালীন এই সময়ে। এবার এই বিধবা বিবাহ সম্পর্কিত আইন নিয়ে যাওয়ার আগে বাল্য বিবাহ, বহু বিবাহ আর বিধবা বিবাহ নিয়ে 2-1টা কথা আছে, আমি একটু বলি। সেই সময় সমাজে এক শ্রেণীর লোকেদের ভেতর একটা প্রথা ছিল যে তারা একাধিক বিয়ে করতে পারে এবং যে কোনো বয়সে তারা যত খুশি বিয়ে করতে পারে। এর ফলস্বরূপ দেখা যায় যে সমাজের ভেতর কিছু কিছু মানুষ রয়েছে যাদের বয়স প্রায় 60-70 বছর এবং তাদের টোটাল স্ত্রীর সংখ্যা প্রায় 20, 25, 30 এমনকি 50 পর্যন্ত। এছাড়া কোনো একজন ব্যক্তির ওই যে ধরলাম 40 জন স্ত্রী রয়েছে, এই 40 জনের ভেতর বেশিরভাগেরই বয়স 8 বছর, 10 বছর, 12 বছর এইরকম। এখন ওই বয়স্ক ব্যক্তি যখন মারা যেতেন তখন সমাজের মানুষজন বলতো যে ওই স্ত্রীদের ভেতর কোনো দোষ ছিল, ওই দোষের জন্যই ওই ব্যক্তি মারা গেছেন। আর ওই ব্যক্তির এই যে 25, 30 বা 40 জন বিধবা রয়েছে, এই বিধবাদের সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো। সেটা কিরকম? এই যে বিধবারা রয়েছে এদের মাথা মুড়িয়ে দেওয়া হতো, অর্থাৎ চুল ফেলে দেওয়া হতো। তাদেরকে দিনে একবার খেতে দেওয়া হতো, তাও আধ পেটা। সমাজে এরকম নিয়ম ছিল যে ওই সমস্ত বিধবা বাড়ির বাইরে কখনো বার হতে পারবে না, বাইরের কোনো ব্যক্তির সাথে কখনো কথা বলতে পারবে না। আর এই জন্যই বিভিন্ন জায়গার বিধবারা বাধ্য হয়ে সতীদাহ প্রথাকে মেনে নিতেন। এখন বিধবাদের এইরকম অবস্থা ঠিক করার জন্য অনেকটা সময় আগে থেকেই বহু লোক বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিবাদ করেছেন, তবে কারোর প্রতিবাদই তেমন সুসংগঠিত না। যেমনটা বিদ্যাসাগর মহাশয় এই বিধবাদের পুনর্বিবাহের জন্য আন্দোলন বা প্রতিবাদ করেছিলেন। এবার বিদ্যাসাগর মহাশয় জানতেন যে সমাজের মানুষজন
দুজনের নিয়ম মেনে চলে। মানুষজন যার আন্ডারে থাকে অর্থাৎ যে শাসক, কোনো একটা বিষয়ে শাসক যদি কোনো আইন বা কোনো নিয়ম কানুন তৈরি করে দেয়, মানুষজন সেই নিয়ম কানুন ফলো করে। এখন কোনো একটা বিষয়ে যদি শাসকের কোনো নিয়ম কানুন না থাকে, সেক্ষেত্রে সমাজের যে সমস্ত ব্রাহ্মণ বা বিশিষ্ট পণ্ডিতরা রয়েছে তাদের যদি কোনো নিয়ম কানুন থাকে, মানুষজন সেই নিয়ম কানুনকে ফলো করে। এখন বিদ্যাসাগর মহাশয় উপলব্ধি করেন যে সমাজে এই বিধবাদের আবারও বিবাহ নিয়ে সমাজের পণ্ডিত ও ব্রাহ্মণ বর্গের যে সমস্ত লোকজন আছে তারা অমত। ফলে তাদেরকে এই বিধবাদের পুনর্বিবাহ নিয়ে কথা বললে তেমন কোনো লাভ হবে না। তখন বাংলাতে সবার ওপরে রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ কোম্পানির শাসন। ফলে কোম্পানির শাসন থেকে যদি এই বিধবা পুনর্বিবাহ দেওয়ার জন্য কোনো আইন পাশ করা যায়, সেক্ষেত্রেই সমাজের বিধবারা আবারও বিয়ে করতে কোনো প্রকার দ্বিধা প্রকাশ করবে না। আর এই জন্যই বিদ্যাসাগর মহাশয় যাতে আইনত এই বিধবা পুনর্বিবাহটাকে সম্মতি দেওয়া যায়, তার জন্য বিভিন্ন কাজকর্ম করেন। আর তার প্রথম কাজ হয় 1850 খ্রিস্টাব্দে একটা সংবাদপত্রে একটা আর্টিকেল ছাপানো। তখন বাংলাতে একটা সংবাদপত্র ছিল সর্বশুভকারী পত্রিকা। 1850 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর মহাশয় এই পত্রিকাতে একটা আর্টিকেল পাবলিশ করেন যার নাম হলো বাল্যবিবাহের দোষ। এরপর পরাশর সংহিতা এই শাস্ত্রের রেফারেন্স দিয়ে তিনি সমাজকে বোঝান যে বিধবাদের আবারও বিবাহ দেওয়া এটা শাস্ত্রসম্মত। 1855 খ্রিস্টাব্দে এই বিধবা বিবাহ প্রচলন হওয়া নিয়ে তিনি দুটো বই লেখেন, সেটা বাংলা ভাষাতে। আর এই বইয়ের কনটেক্সট যাতে নামি দামি ব্যক্তিদের কাছে পৌঁছায়, এই জন্য 1856 খ্রিস্টাব্দে গিয়ে এই দুটো বইয়ের ইংরেজি অনুবাদ করা হয়। আর এর পাশাপাশি 1855 খ্রিস্টাব্দেই বিদ্যাসাগর মহাশয় এই বিধবা পুনর্বিবাহ আইন নিয়ে একটা চিঠি তৈরি করেন এবং এর সাথে আইনের একটা খসড়া তৈরি করেন। এই চিঠি আর আইনের খসড়া এই দুটোকে একসাথে দিয়ে ভারতের ওই যে লেজিসলেটিভ কাউন্সিল বা গভর্নর জেনারেলের আন্ডারে যে লেজিসলেটিভ কাউন্সিল ছিল, ওই লেজিসলেটিভ কাউন্সিলে পাঠান। ওই যে চিঠিটা পাঠানো হয়েছিল, ওই চিঠির সাথে কলকাতা এরিয়ার নামি দামি ও অন্যান্য বিভিন্ন ব্যক্তিদের মিলিয়ে প্রায় 1000 জনেরও বেশি সই ছিল। অর্থাৎ ওই চিঠিতে 1000 জনের বেশি সম্মতি দিয়েছিল। এখন লেজিসলেটিভ কাউন্সিলে চিঠি তো পাঠানো হয়েছিল, এর পাশাপাশি ভারতের আরো অন্যান্য বিভিন্ন জায়গায়ও এই আবেদনপত্র পাঠানো হয়। যদিও তার এই আবেদনপত্র পাঠানোটা খুব একটা সহজ ছিল না। বিদ্যাসাগর মহাশয় এই যে একটা চিঠি পাঠিয়েছিল এই আইন তৈরি হওয়ার পক্ষে, অন্যদিকে একজন ব্যক্তি ছিল রাধাকান্ত দেব, যিনি ওই ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন। ইনি এর আগে বেঙ্গল সতী রেগুলেশনস অ্যাক্ট যে পাশ হয়েছিল তার বিরুদ্ধে তিনি একটা কাউন্টার পিটিশন করেছিলেন। ঠিক একই রকম ভাবে বিদ্যাসাগর মহাশয় যখন এই বিধবা পুনর্বিবাহের জন্য বিভিন্ন আবেদনপত্র পাঠান, অন্যদিকে রাধাকান্ত দেব ওই আইন না আনার পক্ষে এই দিকে একটা আবেদনপত্র ওই লেজিসলেটিভ কাউন্সিলের কাছে পাঠান। এখন শকিং ব্যাপার হলো যে রাধাকান্ত দেব ওই যে আইনের বিরুদ্ধে যে চিঠি পাঠিয়েছিল, সেই চিঠিতে প্রায় 35,000 লোকেরও বেশি সম্মতি ছিল। তো যাই হোক, এইরকম বিভিন্ন চিঠি চাপাটি করার পর আলটিমেটলি সেই সময়কার গভর্নর জেনারেল ডালহৌসি বিদ্যাসাগর মহাশয়ের পাঠানো ওই ড্রাফটটাকে অ্যাপ্রুভ করে নেয় এবং ওই ড্রাফট অনুযায়ী তিনি ব্যক্তিগত উদ্যোগে আইনের একটা খসড়া তৈরি করেন। এরপর ডালহৌসি নিজেই ওই আইনটাকে পাশ করতে চেয়েছিলেন, কিন্তু 1856 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ডালহৌসি ভারতের গভর্নর জেনারেল পদ ত্যাগ করে দেয়। তার জায়গায় 1856 খ্রিস্টাব্দে আসে ক্যানিং এসে এই বিধবা পুনর্বিবাহ আইনটাকে সম্মতি দেয়। আর সেই হিসাবে 1856 খ্রিস্টাব্দের 15ই জুলাই ভারতের ওই পার্লামেন্টে এই উইডো রিম্যারেজ অ্যাক্ট এটা পাশ হয়ে যায়। যদিও এটা ভারতে লাগু হয় কিছুদিন পর থেকে, অর্থাৎ 26শে জুলাই থেকে। এরপর এই আইনের ওপর ভিত্তি করে প্রথম বিধবা বিবাহ হয় 1856 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। পাত্র ছিল শীষচন্দ্র বিদ্যারত্ন আর পাত্রী ছিল কালীমতী দেবী। তো যাই হোক, এইভাবে চলতে থাকে। চলতে বিদ্যাসাগর মহাশয় তার ছেলে নারায়ণ চন্দ্রকেও একজন বিধবার সাথে বিয়ে দেন, যার নাম হলো সুন্দরী দেবী। এইভাবে চলতে 1856 থেকে 1867 এই 11 বছরে তিনি প্রচুর বিধবা বিবাহ দেন এবং এর ভেতর কিছু বিবাহ নিজের ব্যক্তিগত খরচে দেন। বলা হয় যে এই সময়ের ভেতরে তিনি 60টা বিবাহ দেন তার ব্যক্তিগত খরচে, আর এতে তার মোট খরচ হয় প্রায় 82,000 টাকা। এবার এই বিধবা বিবাহ নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন আরো আছে। 1856 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর মহাশয় প্রথমবার বিধবা বিবাহ দেওয়ার পর একটা কথা বলেছিলেন যে এটা আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম। আর এই কথা বলতে গিয়ে তার মায়ের কথা মনে পড়ে গিয়েছিল। তার মা তাকে বলতেন যে ন্যায় আর সত্যের পথে দাঁড়িয়ে যা ভালো মনে হবে তাই করবি, এর থেকে বড় শাস্ত্র আর কিছু হয় না।
তো যাই হোক, বিধবা পুনর্বিবাহ আইন নিয়ে মোটামুটি এইটুকু জানলেই হয়। এবার বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষাতে সংস্কারের ব্যাপারে আরো দু একটা কথা আছে, সেগুলো বলি। সংস্কৃত কলেজে প্রিন্সিপাল থাকাকালীন ওই কলেজের শিক্ষা ব্যবস্থা এটা তো ঠিক করেই ছিল, এর পাশাপাশি বিভিন্ন গ্রাম অঞ্চলে সবকিছু মিলিয়ে প্রায় 35টা তিনি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, কারণ তিনি মনে করতেন যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীদের শিক্ষিত হওয়া খুবই প্রয়োজন। এছাড়া তিনি আরো মনে করতেন যে শিক্ষাই হলো একমাত্র জিনিস যেটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। আর এই শিক্ষার প্রসার করার জন্য বালিকা বিদ্যালয়ের পাশাপাশি তিনি পুরো বাংলা জুড়ে প্রায় 20টা মডেল স্কুল চালু করেছিলেন। এরপর সংস্কৃত কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর 1859 খ্রিস্টাব্দে তিনি কলকাতাতে একটা ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান করেন, যার নাম হলো মেট্রোপলিটন ট্রেনিং স্কুল। পরবর্তীতে 1864 খ্রিস্টাব্দে গিয়ে এর নাম হয়ে যায় হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউট। এরপর 1872 খ্রিস্টাব্দে গিয়ে এর নাম হয়ে যায় মেট্রোপলিটন ইনস্টিটিউট বা মেট্রোপলিটন কলেজ। পরবর্তীতে 1917 খ্রিস্টাব্দে গিয়ে এর নাম হয়ে যায় বিদ্যাসাগর কলেজ। এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অনেক সময় দয়ার সাগরও বলা হয়। এই নামটা এসে 1866-67 এই সময়। 1866-67 এই সময় ভারত জুড়ে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেই দুর্ভিক্ষের সময় বিদ্যাসাগর মহাশয় বীরসিংহ গ্রামে তার নিজের বাড়িতে তার নিজের উদ্যোগে একটি অন্ন ছত্র খোলেন এবং সেখানে মানুষজনকে তিনি নিজের হাতে সেবা করতেন। আর এই সেবা করার সময় তিনি তাদের জাতি, ধর্ম, বর্ণ কিছুই কিন্তু দেখেননি। আর এর ফলে ওই গ্রাম থেকে তার নাম ধীরে ধীরে হয়ে যায় দয়ার সাগর। তো যাই হোক, এইভাবে বিভিন্ন সেবা করতে করতে বিদ্যাসাগর মহাশয়ের নিজের শরীরের অবস্থাও খুব খারাপ হয়ে পড়ে এবং দিন যেতে যেতে তার পরিবারের সাথে তার বিভিন্ন বিষয়ে বিবাদ শুরু হয়। এর ফলে তিনি বিভিন্ন মানসিক অশান্তিতে ছিলেন। আর এই মানসিক অশান্তি কাটানোর জন্যই তিনি 1873 খ্রিস্টাব্দে ঝাড়খণ্ডে চলে যান। ঝাড়খণ্ডে জামতারা ডিস্ট্রিক্টের ভেতর একটা জায়গা আছে কর্মতার। 1873 খ্রিস্টাব্দ থেকে ঈশ্বরচন্দ্র ওই কর্মতার এরিয়াতেই থাকতেন। এখন তিনি ওই কর্মতার এরিয়াতে যেখানে থাকতেন, সেখানে নিজের বাড়িতে তিনি একটি বালিকা বিদ্যালয় আর একটা নৈশ বিদ্যালয় স্থাপন করেন। আর সমাজের মানুষজনের চিকিৎসার জন্য একটা হোমিওপ্যাথিক চিকিৎসালয় স্থাপন করেন। আর এইভাবে থাকতে থাকতে তিনি তার জীবনের বাকিটা সময় ওই কর্মতার এরিয়াতেই কাটিয়ে দেন। তবে কাজের সূত্রে তাকে মাঝে মধ্যেই কলকাতা আসা যাওয়া করতে হতো। আর এইভাবে চলতে চলতে 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই বিদ্যাসাগর মহাশয় মারা যান। এবার বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে আরো দু একটা কথা আছে, আমি একটু বলি। তার সাথে মাইকেল মধুসূদন দত্তের একটা পরিচয় ছিল, আর রামকৃষ্ণ পরমহংস দেবের সাথে তার একবার সাক্ষাৎ হয়েছিল। মাইকেল মধুসূদন দত্ত পড়াশোনার জন্য ফ্রান্স আর ইংল্যান্ডে থাকতেন। 1864 থেকে 1866 এই 2 বছর ধরে তিনি যখন ফ্রান্স আর ইংল্যান্ডে পড়াশোনার জন্য ছিলেন, সেই সময় বিদ্যাসাগর মহাশয় ওই মাইকেল মধুসূদন দত্তকে টাকা পাঠিয়ে ফাইন্যান্সিয়ালি হেল্প করেছিলেন। এছাড়া মধুসূদন দত্ত বিদ্যাসাগর মহাশয়ের আদর্শকে খুব মানতেন। এবার ওই যে রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে সাক্ষাতের কথা বললাম, রামকৃষ্ণদেব 1882 খ্রিস্টাব্দের 5ই আগস্ট নিজে কলকাতাতে এসে বিদ্যাসাগর মহাশয়ের সাথে দেখা করেছিলেন। তো এই হচ্ছে ওভারঅল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে মোটামুটি সমস্ত কিছু। এছাড়াও তার সম্পর্কে আরো প্রচুর তথ্য রয়েছে, সেগুলোতে আমি আর গেলাম না। তো আজকের মতো মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও বুঝতে কোনো প্রবলেম বা কোনো ডাউট থাকলে সেগুলো আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে।